This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. বাংলার বাতাসে এবার পুজোর গন্ধ, বাঙালির মহোৎসব বোধন মাত্র দিন তিনেক পরেই। পুজো উদ্যোক্তাদের তৎপরতা এই মুহূর্তে তুঙ্গে, প্রশাসনও চরম ব্যস্ত। সবকিছু ঠিকঠাক রাখতে হবে, তাদের অনেক দায়িত্ব। এবারের মতো পুজো কিন্তু কখনো বাঙালি দেখেছে বলে মনে হয় না। পুজোর বাতাসে এবার মন খারাপের গন্ধটাই বেশি। শেষ প্রহরে বন্যার তাণ্ডব, সঙ্গে আরজি করার মতো মর্মান্তিক ঘটনা, জয়নগর, পটাশপুর, বাংলার মন খারাপ পানিহাটিতে তিলোত্তমার পরিবারেরও। তাই এবার বাড়িতে তাদের পুজো বন্ধ। পুজোর 4 দিন ধর্না। পুজোটা তো আমাদের খুবই মেয়ে উদ্যোগ নিয়ে করেছিল, আমাদের খুবই মনে কষ্ট থাকবে। ঠাকুর ঘরে আমার রাখা হয়েছে, সমস্ত আয়োজন হয়ে গেছিল, তার মধ্যেই আমার দেবীর বিসর্জন হয়ে গেছে। কেন হলো আজকে এতদিন পরেও? কেনর উত্তর আমরা খুঁজে পাচ্ছি না এবং হাতড়াচ্ছি। কেন হলো তার সাথে এরকম? সে তো অন্য দিনের মতো ডিউটিতেই গিয়েছিল এবং মানুষের সেবা করতেই গিয়েছিল। মানুষের সেবা করতে গিয়ে নিজের প্রাণটা বলি হবে সে তো নিজেও জানতো না। আমরা চেষ্টা করবো সেই মনের কষ্টটা কমানোর জন্যই আমরা ওখানে, যেমন বাড়ির উঠোন তো নেই, উঠোনের যে বসার মতন ওখানে গিয়ে বসবো আর কি। ওখানে একটা মঞ্চ বানানো হচ্ছে, ওটাতে গিয়ে বসবো মেয়ের জন্যই, মেয়ের স্মৃতির উদ্দেশ্যেই। যিনি আসবেন তিনি রাজনীতির দল হিসাবে আসলে নয়, যদি উনি মানে আমাদের পাশে দাঁড়ানোর জন্য আসেন অবশ্যই আসবেন। মেয়ে যে এত তাড়াতাড়ি আমার কাছে অতীত হয়ে যাবে এটা তো কোনোদিন জানতাম না। মোবাইলের আলো অন করে আমরা দুজন শিউলি ফুল কুড়াতাম, সেই তার সঙ্গে আর হবে না এই জীবনে। মা দুর্গাকেও বলবো, তুমি যদি এসে থাকো মা, এই পৃথিবীতে এত অসুরের অত্যাচার, মানুষ অতিষ্ঠ হয়ে উঠেছে অসুর বিনাশ করে, তবেই তুমি মা মরতে যেও। অন্যবারের মতো এবারেও একের পর এক পুজো উদ্বোধনে ব্যস্ত মুখ্যমন্ত্রী। মহালয়ার দিন থেকে শুরু হয়েছে, দেবীপক্ষ শুরু হতেই রোজই একাধিক পুজোর উদ্বোধন করছেন। কোনোটা সশরীরে করছেন, কোনোটা ভার্চুয়ালি করছেন। এক ঐতিহাসিক সন্ধিক্ষণ, বঙ্গজননীর হাতে বিশ্বজননীর চক্ষুদান। এরকমই পুজো উদ্বোধনে গিয়েই নাম না করে আরজি করের ঘটনাকে দুর্ঘটনা বলে মন্তব্য করেছিলেন মুখ্যমন্ত্রী। ওই মন্তব্যে তিলোত্তমার বাবা মা ব্যথিত। যারা বাংলার বদনাম করে বেড়ায়, দুর্ঘটনা অনেক সময় হয়ে যায়, দুর্ঘটনাকে এড়াতে পারে না। এটা কোনো দুর্ঘটনা নয়, এটা একটা মানে প্রাতিষ্ঠানিক খুন এবং পরিকল্পনা মাফিক খুন। যারা করেছে তারা জানতো যে ওই রাতের পর আমার মেয়ের ওই মাসে আর নাইট ডিউটি থাকবে না। আমার মেয়ে ডিউটিতে ছিল এবং কলেজের মধ্যে সুরক্ষিত জায়গায় পাঠিয়েছে। সেটা দুর্ঘটনা কী করে উনি বলছেন, সেটা তো ওনার মুখ্যমন্ত্রী বলছেন কী করে, আমি তো বুঝতে পারছি না। কার দুর্ঘটনা হলো? দুর্ঘটনাটা কার? যারা ঘটালো তাদের দুর্ঘটনা? আমার মেয়ে তো ডিউটিতে ছিল
একটা ইচ্ছাকৃত খুন এবং রেপ এবং খুন এটাকে উনি দুর্ঘটনা বলবেন? তাহলে তথ্য প্রমাণ লোপাট সেগুলো কি হলো? সেগুলোও কি দুর্ঘটনা? আমি মা হিসাবে ওনার কাছেই জানতে চাই। দুঃখজনক ঘটনা দুঃখজনকই থাকে, সেটাকে মানুষ কখনো ভুলতে পারে না, কিন্তু মনে রাখতে হবে বাংলার মাকে অসম্মান করলে এটা আমি মেনে নেব না। সরকার কিছুটা মানবিক কেন হচ্ছে না এইসব বিষয়গুলো নিয়ে? যেমন কালকে কুলতলিতে একটা ঘটনা ঘটেছে, আজকে পাঁশকুড়াতে একটা ঘটনা পটাশপুরে একটা ঘটনা দেখতে পাচ্ছি। এগুলো যদি সরকার মানবিকভাবে না চিন্তা ভাবনা করে তাহলে এগুলো থামবে কী করে? এগুলো থামবে তো কোনো লক্ষণ দেখতে পাচ্ছি না। তিলোত্তমার বাবা মা সব পুজো কমিটিগুলোকে একটা অডিও বার্তা পাঠাচ্ছেন। তাদের অনুরোধ সেই বার্তা পুজোর সময় চালানো হোক। এবারের পুজো অন্যরকম, মণ্ডপ সেজে উঠছে ঠিকই, আর ধর্মতলায় আমরণ অনশনে জুনিয়র ডাক্তাররা। গণতান্ত্রিকভাবে নির্বাচিত একটি প্রশাসন সে নিশ্চয়ই ভুল হতে পারে না। তাহলে ভুল যখন নয়, তাহলে তার দায় এই দাবিগুলোকে মানা এবং অভয়া যাতে আরেকটি না হয় সেই রাস্তায় হাঁটা, একটি শান্তিপূর্ণ, ভদ্র, সভ্য সমাজ তৈরি করা। আমি তো একটা মেয়েকে হারিয়েছি। আজকে জুনিয়র স্টুডেন্টরা যে আন্দোলনে অনশন করছে, আজকে আমিও ওদের জন্য ঘরে বসেই কান্না পাচ্ছে আমার, যে ওরা না খেয়ে আছে। তো আমি তো এখন ওদেরই মা, কারণ আমি একটা সন্তানকে হারিয়ে ওরাও এখন আমার সন্তান। সেখানে ওরা না খেয়ে আছে, আমি খুব কষ্ট পাচ্ছি। এবং মুখ্যমন্ত্রীকে আমি অনুরোধ জানাবো যেন ওদের সঙ্গে সমাধান করেন, ওদের সঙ্গে আলোচনা করে। আলোচনা করলে পৃথিবীতে কোনো সমস্যা নেই যে সমাধান হবে না, আমার তো মনে হয় না। মুখ্যমন্ত্রী সবাইকে উৎসবে ফিরতে বলেছিলেন, কিন্তু নাছোড়বান্দা জুনিয়র ডাক্তাররা তারা উৎসবের দোরগোড়ায় দাঁড়িয়ে আমরণ অনশনে বসে পড়লেন। তাতে মুখ্যমন্ত্রী খুশি হন কি করে? আলিপুর বডিগার্ড লাইন্সে বারবার নাম না করে জুনিয়র ডাক্তারদের এক প্রকার টার্গেট করলেন মুখ্যমন্ত্রী। রাজা চলে বাজার তো কুত্তা ভুকে হাজার, এটা মাথায় রাখতে হবে। দু একটা ঘটনা কখনো কখনো ঘটে গেলে বাংলায় চিৎকার চেঁচামেচি হাহাকার বেশি হয়, করা উচিত, অধিকার আছে। কিন্তু অন্য জায়গায় যখন ঘটনাগুলো ঘটে তখন মুখে সব লুকোপ্লাস্টার দিয়ে থাকে। তারা নাকি সমাজের বড় বড় ত্রাতা, কেউ কেউ বড় ভাবছে তারা ভগবানের থেকেও বড়। এত বড় ভগবান যে তার আগা পাশ তারা দেখা যায় না। আপনারা যে যা ইচ্ছে বলতে পারেন, আপনার বাড়ির সামনে ক্রাইম হলে সেই পুলিশকে গিয়ে আগে আপনাকে ডাকতে হয়। তাদের সবাইকে সরিয়ে দিতে হবে। অন্যায়টা জানলো না, অপরাধ হয়ে গেল। কথায় বলে রাজা যত বলে পারিষদ বলে শতগুণ। মুখ্যমন্ত্রী মুখ খোলার আগেই সোশ্যাল মিডিয়ায় তীর ছুড়তে শুরু করে দিয়েছেন কুণাল ঘোষ। কখনো লিখছেন ডাক্তারদের এই অনশন পুজোর মরশুমে প্রচার পেতে রাজনীতি, প্ররোচনা এবং নাটকের প্রভাবে। কখনো আবার লিখছেন যারা স্কোরবোর্ড রাজনীতি করছেন তাদের নথিভুক্ত রাখুক প্রশাসন। ডাক্তার হয়ে অনশনের প্ররোচনা, অসুস্থ হতে দেখলেও চিকিৎসা না করা, আরও অসুস্থ করিয়ে ইস্যু তৈরি করা আইনত অপরাধ। এরপর স্যালাইন, এলিয়ে পড়া, এসব দৃশ্য আসবে, অথচ পাশে ডাক্তাররা। এসবে প্রশাসন নজর রাখুক, তবে হস্তক্ষেপ নয়। কুণাল ঘোষের নিশানায় কে কি এটা জানতে আমরা একদমই ইন্টারেস্টেড নই। ওনাকে উল্লেখ করতে বলুন কে প্ররোচনা দিচ্ছে, এবং একদম স্পষ্ট কথা বলছি, আমরা কারুর প্ররোচনায় এই পথে এগোইনি। আমাদের প্ররোচনা কোথায়? আমাদের প্ররোচনা হচ্ছে 9ই আগস্টের ঘটনা। যদি সেভাবে বলতে হয়, 9ই আগস্টে যে ঘটনাটা ঘটেছিল এবং সেই ঘটনাটা যারা ঘটিয়েছে এবং তারপরে তারা যারা তথ্য প্রমাণ লোপাট করেছে, যারা সুবিচারের রাস্তায় বাধা হয়ে দাঁড়িয়েছে, আমাদের যদি কিছু হয় দায়টা তাদের। যারা বলছেন যে দাবি করেছি সেই দাবিগুলোকে যাতে তাড়াতাড়ি মেটানো যায়, যা এই সমস্ত যে ছেলেমেয়েরা যারা বসে আছে অনশনে তাদেরকে অনশন থেকে যাতে অব্যাহতি দেওয়া যায়, সেই চেষ্টাটা করলে আমার মনে হয় ভালো। অন্যদিকে শ্রীরামপুরের সাংসদ তিনিও কম যান না। জুনিয়র ডাক্তাররা মনে করিয়ে দিলেন তিলোত্তমার বিচার চেয়ে আইনজীবীদের মিছিলে হেঁটেছেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়।
কর্মবিরতি মানে কি? কাজ না করা, স্ট্রাইক করা, মানুষকে পরিষেবা না দেওয়া। তাই যদি হয়ে থাকে তাহলে আপনারা একদিকে যেমন কর্মবিরতি করছেন, আবার আরেকদিকে যে অ্যাটেন্ডেন্স রেজিস্টারে কি করে সই করলেন, এবং অ্যাটেন্ডেন্স রেজিস্টারে সই করার জন্য আপনারা 32,000 টাকা করে, 30 থেকে 32,000 টাকা করে স্টাইপেন্ডও উইথড্র করলেন। এটা কি করে হয়? এটা কি ফ্রড নয়? আমাদের যে কর্মবিরতি যখন চলছিল সেই সময়েও আমরা বারবার করে জানিয়েছিলাম যে আমরা উই আর ট্রেনি পিজিটি ডক্টরস, পিডিটি ডক্টরস। সেই জায়গা থেকে এই যে প্রশ্নগুলো করা, এগুলো আসলে আসল প্রশ্নকে গুলিয়ে দেওয়ার চেষ্টা। উনি তো এই প্রশ্ন করছেন না যে কর্মবিরতি করলো কিন্তু তাও স্বাস্থ্য পরিষেবা ভালো হলো না, এই প্রশ্ন উনি কখনো করবেন না। দেখুন, কল্যাণবাবু হচ্ছেন পেশায় একজন আইনজীবী, এবং আমি একই সঙ্গে দেখলাম যে আইনজীবীদের যে মিছিলটা বেরিয়েছে তাতে উই ওয়ান্ট জাস্টিস বলে তিনি দৌড়চ্ছেন, সেই রাস্তায় হেঁটেছেন। এগুলোকে আমরা খুব একটা, আগেও বলেছি, আমরা খুব একটা গুরুত্ব দিই না। বারবার মুখ্যমন্ত্রী বলেছেন তারা জুনিয়র ডাক্তারদের পাশে আছেন, কিন্তু তাদের দলের নেতাদের কথাবার্তা শুনে সেরকম কি মনে হচ্ছে? ধর্মতলায় অনশন মঞ্চের অনুমতি পুলিশ দেয়নি, ডাক্তারদেরই মঞ্চ বাঁধতে হয়েছে, কিন্তু আজ পুলিশ যা করলো সেটাকে অমানবিকতা ছাড়া কি বলা যায় বলুন তো? অনশন মঞ্চে বায়ো টয়লেট নিয়ে যেতে বাধা দিল, কিন্তু কথায় আছে রাখে হরি মারে কে। এই মুহূর্তে কিন্তু সেই মঞ্চের সামনেই রয়েছি, এবং ডাক্তাররা যেটা অভিযোগ করছে যে বায়ো টয়লেট তাদেরকে কোনো রকমভাবে এই মঞ্চের আশেপাশে আনতে দেওয়া হচ্ছে না। সারা রাত কাটিয়েছি, ওয়াশরুম তো লাগবেই, এটা আলাদা করে কাউকে বোঝানোর দরকার নেই, এটা বেসিক হিউম্যানিটেরিয়ান গ্রাউন্ড, তার জন্য আমাদের লড়তে হচ্ছে। অভয় ন্যায় বিচার তো বড় একটা ব্যাপার। ধর্মতলায় জুনিয়র ডাক্তারদের অনশন মঞ্চ থেকে ডাক্তাররা চেয়েছিলেন একটি বায়ো টয়লেট। তারা 13 ঘন্টা আগে লালবাজারকে মেলও করেছিলেন, কিন্তু মেলের কোনো সদুত্তর আসেনি। একেবারে ধর্না মঞ্চ থেকে 20 মিটার দূরে রয়েছে কলকাতা পুলিশের 2টি মোবাইল টয়লেট, এবং ডাক্তাররা বলেছিলেন যতক্ষণ না পর্যন্ত বায়ো টয়লেট আসছে তাদেরকে যেন এই যে মোবাইল টয়লেট রয়েছে এই মোবাইল টয়লেটগুলো ব্যবহার করতে দেওয়া হোক, কিন্তু কলকাতা পুলিশের তরফ থেকে সে পারমিশনও দেওয়া হয়নি। এখনো পর্যন্ত কলকাতা পুলিশের তরফে অনশন মঞ্চে বায়ো টয়লেট বসানোর অনুমতি মেলেনি। ইমেল করেও সদুত্তর আসেনি কলকাতা পুলিশের কাছ থেকে। আমাদের হাসপাতালেরই একজন রোগীর বাড়ির লোক, তিনি এই সমস্ত সরঞ্জাম জোগাড় করেছেন, তিনি এই কাজ চালাচ্ছেন, তিনি স্বতঃপ্রণোদিত হয়ে উনি এবং ওনার এক বন্ধু মিলে এটা করছেন। তো ওটা দেখে আমরা ঠিক থাকতে পারিনি, আমরা এসে তাই হাত লাগাচ্ছি। কুমোরটুলি থেকে এসছেন তন্ময় বসাক, তার বাবা হৃদরোগের সমস্যা নিয়ে এসএসকেএমের কার্ডিওলজি বিভাগে ভর্তি হয়েছিলেন। তন্ময় বসাক অনশন মঞ্চে এলেন, মঞ্চে এসে এই অস্থায়ী বায়ো টয়লেট তৈরি করছেন। আমি কাল রাত্রে এই জিনিসটা আমি দিয়ে গেছিলাম। আমি আমার এক বন্ধুর পিসি মারা গেছেন, ও আমি শ্মশানে নিয়ে গেছিলাম, ওখানে খবর পাওয়ার পর আমি দৌড়ে এটা দিয়ে গেছি। আজকে সকালে আমি এই দাদাকে নিয়ে এখানে আমি চলে এসেছি। উৎসবে কুমোরটুলিতে মাটির প্রতিমা তৈরি হয়, এখানে আন্দোলনকে চালিয়ে নিয়ে যাওয়ার জন্য অস্থায়ী যে শৌচাগার, সেই শৌচাগার তৈরিতে কুমোরটুলির বাসিন্দা রোগীর এক পরিজন হাত বাড়িয়ে দিলেন, চিকিৎসকদেরকে সহযোগিতার হাত বাড়িয়ে দিলেন। তো যারা এখানে মানুষ আছেন, সাধারণ মানুষ আছেন, রোগী পরিজনরা যারা আছেন, তারা নিজের হাতে এই দায়িত্ব তুলে নিয়ে এখানে একটি অস্থায়ী টয়লেট বানাচ্ছেন। তাদের কাছে আমরা অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি তাদের। বারবার সাধারণ মানুষ জুনিয়র ডাক্তারদের পাশে এসে দাঁড়িয়েছেন। স্বাস্থ্য ভবনের সামনে ধর্নার সময় নানা দরকারি জিনিস তারা দিয়েছেন। ধর্মতলার অনশন মঞ্চে বায়ো টয়লেট বানিয়ে দিলেন এসএসকেএমে ভর্তি রোগীর ছেলে। বেলা যত বেড়েছে ততই অনশন মঞ্চে সাধারণ মানুষের ভিড় বেড়েছে। দেখে কে বলবে? ধর্মতলা চত্বরে 163 ধারা জারি রেখেছে পুলিশ। 5 জনের বেশি জমায়েত সেখানে নিষিদ্ধ। ছবিটা বলছে না। 6 জন জুনিয়র ডাক্তার আমরণ অনশনে, তারা এখানে এই অনশন যে মঞ্চ রয়েছে, যে ছবি তুমি দেখতে পাচ্ছ, এখানেই তুমি দেখতে পাচ্ছ পরপর 6 জন এখানে অনশনে রয়েছেন, এবং যে স্ট্রিট পেন্টিং এখনও চলছে, এবং এটাই কিন্তু প্রতিবাদের ভাষা হিসেবে তারা কিন্তু বেছে নিচ্ছে। বিভিন্ন রকম মূর্তি, বিভিন্ন রকম অবয়ব তারা তৈরি করছে। এই পুজোর মধ্যেও ডাক্তাররা যে বিচারের দাবিতে তারা যে এইভাবে অনশনে রয়েছেন, সেটাকে কিন্তু সাধারণ মানুষ তারা সমর্থন জানিয়েছেন। একদিকে যেমন জুনিয়র ডাক্তাররা তারা আন্দোলন করছেন, অনশন করছেন, অপরদিকে ধর্ণা মঞ্চের পাশে সেখানে জুনিয়র ডাক্তারদের পরিবারের তরফ থেকেও কিন্তু পরিবারের সদস্যরা তারা এসেছে। আমার বৌমা স্নিগ্ধা হাজরা ও অনশনরত, এরা
এই আন্দোলনের সঙ্গে যুক্ত রয়েছে। না, আমার এখানে তো কেউ নেই। আমার মেয়ে, ও তো প্রায় সব মিছিলেই সেই 14ই আগস্ট থেকেই আছে। আজকেও একটা বিশেষ কাজ বলে আসতে পারলো না, বলে তুমি যাও। আমরা 2 তারিখে কলেজ স্কোয়ারে মিছিলে আমি হেঁটেছিলাম। আমি সেই 1977 সালে প্রথম বন্দিমুক্তি মিছিল 6ই মার্চ, 14ই নভেম্বর 2007 সেই মিছিলেও আমি হেঁটেছি, নন্দীগ্রামের যে মিছিল। তো এরা যা করে, এনারা যা কাজ করছে ভালো কাজ করছে, কিন্তু কোথায় আর কিনারা হবে কী হবে কে জানে। সরকার তো সদুত্তর কিছুই দিচ্ছে না। এই সরকারের এই এক দুনিয়ার বাচ্চা বাচ্চা ছেলেরা যেভাবে আন্দোলনকে এগিয়ে নিয়ে গেল এত দূর, তারা ন্যায় বিচারের দাবিতে, তাদের পক্ষে এখনো পর্যন্ত সরকারের কোনো সদিচ্ছা আমরা দেখতে পাইনি। সত্যি এটা আমাদের একটা দুঃখজনক ব্যাপার। আমি এত অসংবেদনশীল একজন মুখ্যমন্ত্রী, রাজনীতিক, মহিলা, যাই বলুন না কেন, আমি ভাবতে পারি না। জুনিয়র ডাক্তাররা যেটা চাইছে সেটা তো অ্যাকচুয়ালি এটা আমূল পরিবর্তন চাইছে। 4টে নাটবল্টু চেঞ্জ করলে তো হবে না। বিচার ছিনিয়ে নেওয়ার অঙ্গীকার করে ধর্মতলায় আমরণ অনশনে বসেছেন জুনিয়র চিকিৎসকেরা। শনিবার রাতে ডেডলাইন শেষে যখন সেই ঘোষণা করেন তারা, তার আগে এই মঞ্চ বাঁধার ক্ষেত্রে পদে পদে পুলিশের অসহযোগিতার মুখে পড়তে হয় জুনিয়র চিকিৎসকদের। সেই সময় নাগরিকরা এগিয়ে এসেছিলেন জুনিয়র চিকিৎসকদের সাহায্য করার জন্য। আর রবি বেলায় অনশন মঞ্চের চারপাশে যে ছবি, সেই ছবিতেই দেখা যাচ্ছে যে শুধু চিকিৎসকরা নন, চিকিৎসকরা যখন কর্মবিরতিতে ফিরে গিয়েছেন যে যার কাজের ফাঁকেই তারা যখন আন্দোলন করছেন, তখন সেই মঞ্চে উপস্থিতির হার বাড়াচ্ছেন নাগরিকরা। প্রতিবাদের সাথে আমরাও আছি, সাধারণ নাগরিক হিসেবে আমাদেরও তো একটা দায়িত্ব কর্তব্য থেকে যায়, আমরাও সাথে আছি। কেন এখানে এসছেন? এখন তো সবাই তো অনেকেই তো পুজো প্যান্ডেলে যায়। পুজো এবারে একদম মন নেই। ছোট ছোট ভাই বোনগুলো এত লড়াই করে যাচ্ছে, আমাদের কি আর পুজো দেখতে ভালো লাগে? প্রশাসনের গাফিলতি একদম ভালো লাগছে না। আমরা তো প্রতিবাদের সাথে থাকবো, উৎসবে নয়, পুজো হোক। বারবারই আমার ইচ্ছা যে উৎসব নয়, পুজো হোক। নির্দ্বিধায় আমরা সাপোর্ট করছি। আমরা উৎসবে ফিরছি না যতদিন না বিচার পাবো। আর কিচ্ছু বলা নেই, একের পর এক ঘটনা ঘটছে। কি হচ্ছে? আমরা কোথায় রয়েছি? জঙ্গলে বলবো না, তাহলে পশুদের অপমান করা হয়। সাধারণের আন্দোলনে যদি পাশে না থাকে তাহলে পাশে কে থাকবে, তাই না? আমরাই তো যদি না পাশে থাকি, আমাদের তো সরকারই নেই। আমাদের পাশে না থাকলে কি করে এগিয়ে আসবো? সব জিতবো কি করে আমরা? তাই তত এক হবে। পুজোর সময় উৎসবে একটা ছবি দেখতে অভ্যস্ত, মা তার কন্যা সন্তানকে নিয়ে পুজো প্যান্ডেলে যান। আপনি কন্যা সন্তানের হাত ধরে রয়েছেন, আপনি এসছেন কন্যা সন্তানের হাত ধরে, আপনি এসছেন এখানে আন্দোলন মঞ্চে। যাবো, আমার মেয়েই বলছে আমি যাব, ধর্মতলায় যাব, ডাক্তারবাবুদের সঙ্গে আমি দেখা করব। পুজোটা পুজোর মতোই হবে এবং বিচারটাও আমরা চাই। উই ওয়ান্ট জাস্টিস। এই যে আমরণ অনশনের যে ডাক জুনিয়র চিকিৎসকেরা দিয়েছেন, সেই ডাককেও তারা সমর্থন জানাচ্ছেন। তারা বলছেন তাদের যখন যেভাবে সম্ভব হবে তারা জুনিয়র চিকিৎসকদের পাশে এসে দাঁড়াবেন। এই অক্সিজেনের খোঁজেই তো ছিলেন জুনিয়র চিকিৎসকেরা। আমরণ অনশনে, মেট্রো চ্যানেলে আমরণ অনশনের মঞ্চ, সেই অক্সিজেনে কি জুনিয়র চিকিৎসকদের দেবে? একদমই সেই অক্সিজেন সিলিন্ডার নিয়েই তারা ছুটলেন জয়নগরের হাত ধরতে ছুটল আরজি কর, শহর হাত ধরল গ্রামের। তাতে কি আন্দোলনের পরিসর আরো বাড়বে? উৎসবের মরশুমে শাসকের দুশ্চিন্তা আরো বাড়ল কি? আরজি করের বুকে যে ঘটনা ঘটেছিল, আজকে এতদিন পরেও আমাদের যে বিচার পেতে যে দীর্ঘসূত্রিতা, তাতে পুলিশের যে একটা ভূমিকা ছিল, প্রশাসনের ভূমিকা ছিল, আজকে জয়নগরেও দেখছি যে একই রকম একটা ঘটনা কিন্তু ঘটতে আমরা দেখলাম। শহরের বুকে আরজি কর যেমন একটা এপিসেন্টার, এরকম একটা জায়গায় অন ডিউটি একজন ডাক্তারের সাথে এরকম ঘটনা ঘটেছিল, ঠিক তেমনি একটা গ্রামের বুকেও কিন্তু আজকে একই রকম ঘটনা ঘটলো। আমরা শোকস্তব্ধ, আমাদের বলার কোনো ভাষা নেই। তো সেই শোকস্তব্ধ পরিবারের একটা পাশে দাঁড়ানোর একটা উদ্যোগ হিসেবে আমরা ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টরের পক্ষ থেকে আমরা 5 জনের একটা প্রতিনিধি দল আমরা সেখানে যেতে চলেছি। 5 সদস্যের প্রতিনিধি দল তারা কুলতলির উদ্দেশ্যে রওনা হলেন নির্যাতিতার পরিবারের পাশে দাঁড়াতে, তাদের পাশে থাকার বার্তা নিয়ে
অনশন মঞ্চ থেকে 5 জন চিকিৎসকের প্রতিনিধি দল কুলতলির উদ্দেশ্যে রওনা হলেন। অনশনের হাওয়া উত্তরেও, উত্তরবঙ্গ মেডিকেল কলেজেও শুরু হয়ে গিয়েছে প্রতীকী অনশন। ইমার্জেন্সি ঠিক উল্টো দিকে মঞ্চ বানিয়ে অনশন চলছে। যোগ দিয়েছেন ডেন্টাল কলেজের চিকিৎসকরা। আগামীকাল থেকে 1 বা 2 জন অনির্দিষ্টকাল অনশনে বসবেন। জুনিয়রদের পাশাপাশি দাঁড়িয়েছেন সিনিয়ররাও। সরকার দাবি না মানলে পুজোর সময়ও অনশন চালিয়ে যাবেন তারা, সিদ্ধান্ত নিয়েছেন উত্তরবঙ্গ মেডিকেলের জুনিয়র ডাক্তাররা। কলকাতায় ধর্মতলায় ওয়াই চ্যানেলে যেভাবে অনশন চলছে ঠিক সেভাবেই কিন্তু এখানেও অনশন মঞ্চ এবং প্রতীকী অনশন মঞ্চের পাশাপাশি দেখাচ্ছি এই ছবি। যারা পোস্টার লাগাচ্ছেন এই মঞ্চকে সাজিয়ে তোলা হচ্ছে, নতুন করে মঞ্চ তৈরি করা হয়েছে। পাশাপাশি রয়েছেন সিনিয়র ডাক্তারদের একটা অংশ যারা এই আন্দোলনকে সহমর্মিতা জানিয়ে এখানে উপস্থিত রয়েছেন। আমরা বলছি না যে ইনফ্যাক্ট আমরা একটা অন্যরকম, আমার মাঝে মধ্যে আমি বারবার পিঠটায় হাত দিই যে আমার সিদ্ধারা আছে তো ওরা তো বুঝিয়ে দিয়েছে আরেকবার করে। প্রথমে 17 জন বসার সিদ্ধান্ত নিলেও আপনারা দেখতে পাচ্ছেন অলরেডি আমাদের কাছে 23 জন উপস্থিত। এনারা 24 ঘন্টা একটা সিম্বলিক হাঙ্গার স্ট্রাইক করবেন। তারপর এই অবস্থান মঞ্চ থেকেই আমরা ইনডিফিনিট হাঙ্গার স্ট্রাইকে যাব, 1 জন বা 2 জন। পুজো থাকলেও আমরা এই আন্দোলন কন্টিনিউ করে যাব। এবার পটাশপুরের ঘটনা, এবং আপনারা জানেন সে পটাশপুরে খুন হওয়া মহিলার ময়না তদন্ত নিয়ে এবার প্রশ্ন। ময়না তদন্তের পর দেহ নিতে অস্বীকার মৃতার ছেলের। দ্বিতীয়বার ময়না তদন্ত চেয়ে কাল কলকাতা হাইকোর্টে যাচ্ছে মৃতার পরিবার। ফলে তার ময়না তদন্ত নিয়ে বেশ কিছু প্রশ্ন উঠছে। এক্ষেত্রে সরাসরি পটাশপুরে যে মহিলা খুন হয়েছেন সেই ঘটনায় ময়না তদন্তের পর দেহ নিতে তার ছেলে অস্বীকার করেছে। ফলে এই গোটা পরিস্থিতিতে দ্বিতীয়বার ময়না তদন্ত চেয়ে আগামীকাল কলকাতা হাইকোর্টে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে মৃতার পরিবারের লোকজন। ফলে এক্ষেত্রে ময়না তদন্ত নিয়ে আরও একবার প্রশ্ন, আরও একবার সংশয়, তাই দ্বিতীয়বার ময়না তদন্তের ইচ্ছা প্রকাশ। ঠোঁটকাটা আজ এ পর্যন্তই।